নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মেঘনা চন্দ্র সুসাইড কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। স্যার, আমি এখানে ডিসেম্বরে জয়েন করেছি। তখন থেকে ও আমার পেছনে পড়ে আছে, কিছু না কিছু নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেই থাকে। কিন্তু আজকে তো বাড়াবাড়ি করে ফেললো। জোর করে ও আমার রুমে ঢুকে পড়লো আর আমার বসের রিলেশন নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকলো। স্যার, এই মেয়েটা 1 নম্বরের ডাফার। ও মনে করে ও যে পোস্টটা পেয়েছে তার জন্য কোয়ালিফাইড, কিন্তু ও জানে না যে হরিশের কাছে ও একটা টাইম পাস। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে ওর আর হরিশের সম্পর্কের ব্যাপারে, আর আমার পুরো অধিকার আছে এই প্রশ্নটা করার, কারণ আমি হরিশের ওয়াইফ। আই এম মিসেস ভাবনা পুরী। স্যার, আমাদের একটা ফ্যামিলি আছে, একটা বাচ্চা আছে, আর এই মেয়েটা হরিশকে ফাঁসাবার চেষ্টা করছে যাতে পরে ওকে ব্ল্যাকমেল করতে পারি। মেঘনা কখনো ভাবতেই পারেনি যে হরিশের জীবনে ও ছাড়া অন্য কোনো মেয়েও থাকতে পারে। ও তো একটা ঘোরের মধ্যে ছিল। ও তো এটাও জানতো না যে হরিশের সাথে ওর রিলেশনশিপ শুধুমাত্র ওর ইমাজিনেশন, রিয়ালিটিটা আলাদা ছিল। তারপরেই ও হরিশের কোম্পানি ছেড়ে দেয়। আই থিঙ্ক সো, আমিও এরকমই শুনেছিলাম, বাট আই এম নট শিওর, কারণ তারপর আমি মাত্র কয়েকদিন ওই কোম্পানিতে ছিলাম। ওখানে থাকতে যাবই বা কেন? ক্যারিয়ার তো প্রায় থেমে গিয়েছিল, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে হরিশ পুরী আর ওর কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক রাখা উচিত নয়। ব্যাস, এর বেশি আমি আর কিছুই জানি না। ভাবনাকে কোথায় পাওয়া যাবে? নো আইডিয়া, আই এম নট ইন্টারেস্টেড। ভাবনা এখন আমাদের ব্যাঙ্গালোরের হোটেলে আর কাজ করে না। তাহলে এখনো কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। আমি জানি না স্যার ভাবনা কোথায়। তাছাড়া এটা হরিশপুরীর পার্সোনাল ব্যাপার। এটা তো আপনি জানেন যে হরিশ ভাবনার সাথে আছে কিনা? আমি তো স্যার আপনাকে বললাম যে আমি জানি না। এটাও জানেন না ভাবনা কোথায় থাকে? যখন শেষবার ওর ব্যাপারে শুনেছিলাম ও তখন পুনাতে থাকতো। পুনার অ্যাড্রেস দিন প্লিজ। ভাবনা তো 14তেই, আই মিন কালই ওর বাচ্চাকে নিয়ে চলে গেছে। উনি কোথায় গেছেন সেটা আমি জানি না। স্যার, স্যার একটা খবর আছে, তবে কনফার্ম নই। ভাবনা হয়তো মরিশাস চলে গেছে। মরিশাস? হতে পারে হরিশপুরীও মরিশাস চলে গেছে। স্যার, এখনো পর্যন্ত এয়ারপোর্ট থেকে এরকম কোনো খবর আসেনি। অ্যালার্ট সব জায়গায় জারি করা হয়েছে স্যার। হরিশপুরীর মোবাইল রেকর্ডস থেকে এটা পরিষ্কার যে 10ই জুলাই দুপুরে ও মেঘনার সাথে কথা বলেছিল। ওই রাতেই মেঘনা আত্মহত্যা করেছিল। হতে পারে সে বুঝতে পেরেছিল যে মেঘনা এরকম কিছু একটা করতে চলেছে। প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি আমাকে এরকম ভাবে হ্যারাস করা বন্ধ করে দাও। প্লিজ প্লিজ। না, আমি আসবো না। তুমি শুনেছো? আমি আসবো না। মেঘনা তো হরিশপুরী কোম্পানি ছেড়ে দিয়েছিল, তাও হরিশপুরী নিজের কোম্পানিতে ওকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এটা কি করে পসিবল? হরিশপুরীর কোম্পানি ছাড়ার পর মেঘনা একটা ফরেন এয়ারলাইন্স কোম্পানিতে জয়েন করে, কিন্তু আমরা এমন কিছু ইমেলস পেয়েছি যার কারণে ওকে চাকরি থেকে স্যাক করা হয়। স্যার, চাকরি থেকে বার করার কারণ কিছু ইমেল যা এমন আইডি থেকে পাঠানো হয়েছে যাকে দেখে মনে হচ্ছে অ্যাম্বাসির। আসল ব্যাপারটা হচ্ছে যে ওই আইডিটা ফেক আইডি, আর ওটা হারমোনি গ্রুপের অফিসেই বানানো হয়েছে। আর এই ইমেলের সব রকম ড্রাফটস রেশমি সান্যালের ল্যাপটপ থেকে পাওয়া গেছে। আমার এই সব লেটারের প্রিন্ট আউট চাই স্যার। স্যার, দেবধর এই ইমেলগুলো একটা ফেক আইডি থেকে পাঠিয়েছিল। স্যার, আমাকে বলা হয়েছিল যে এই ইমেলগুলো আমি ওই ফরেন এয়ারলাইন্সকে পাঠাই যেখানে আমাদের কোম্পানি ছাড়ার পরে মেঘনা জয়েন করেছিল। এই ইমেল পাঠানোর জন্য আপনাকে রেশমি সানিয়াল বলেছিল? হ্যাঁ স্যার।
এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে মিথ্যে কথা বলে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু এটাকে কি করে অস্বীকার করলেন? এই সব কটা ইমেলসের অরিজিনাল ড্রাফট আপনার ল্যাপটপে পাওয়া গেছে। এই সমস্ত চিঠির একটাই উদ্দেশ্য, মেঘনাকে মিথ্যে অপবাদে ফাঁসানো। এখনো কি আপনি বলবেন আপনি কিছুই জানেন না? হরিশ স্যার এটা সহ্য করতে পারেননি যে ভাবনার বিষয়ে পুরো ব্যাপারটা জানার পর মেঘনার কোম্পানি ছেড়ে চলে যাওয়াটা। কারণ আমি হরিশের ওয়াইফ, আই এম মিসেস ভাবনাপুরী। You are very special for me. মেঘনা ভাবনা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। প্রথম ভুল স্ত্রী, দ্বিতীয় ভাবনা, আর এরকম কতগুলো ভুল করেছো তুমি। কালকে যদি কোনো নতুন মেয়ে তোমার জীবনে আসে, তাকেও তো তুমি এটাই বলবে না যে মেঘনা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? মেঘনা এমনটা কখনোই হবে না। হরিশ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আমি তোমাকে আর তোমার কোম্পানিকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। ও ডিস্টার্ব ছিল, এটা তো জানতাম, কিন্তু এর জন্যই যে ও এরকম কিছু। ও কি আপনাদের কখনো বলেনি যে ও হরিশপুরের কোম্পানি কেন ছাড়তে চাইছে? আমরা ভেবেছিলাম এটা ওর প্রফেশনাল ডিসিশন। আমরা একটুও বুঝতে পারিনি যে ব্যাপারটা অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম হবে। দিদি, হঠাৎ এরকম ডিসিশন কেন? মনীষ, এখানে স্যালারি অনেক বেশি, আর নিজের কেরিয়ারের ব্যাপারে কখনো কখনো তো আমাকে ভাবতেই হতো, তাই না? তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ওড়ার। এই গ্রাউন্ড জব আমার স্যুট করে না, আর তার চেয়ে বড় কথা এটা ফরেন এয়ারলাইন্স, এখানে অনেক বেশি স্কোপ। আর হরিশ বাবু, ওনার কি হবে? উনি তোর জন্য এত কিছু করেছেন, তুই ওনাকে ছেড়ে দিবি? মনীষ, কেউ স্বার্থ ছাড়া কারোর জন্য কিচ্ছু করে না, এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু এমন কি হয়েছে দিদি? তুই অনেক বদলে গেছিস। আই এম সিইং লট অফ চেঞ্জ ইন ইউ। বদলে যেতে হয় মনীষ, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আই এম চেঞ্জ ফর দ্য বেটার। বয়সটা হয়তো কম, কিন্তু 4 বছরের এই চাকরিতে অনেক কিছু শিখেছি আমি, দুনিয়ার সম্বন্ধে, দুনিয়াদারির ব্যাপারে। মেঘনাকে ফরেন এয়ারলাইন্সের জব ছাড়ার জন্য বাধ্য করা হয়েছিল, আর আমরা এখন জানতে পারছি কারণটা কি ছিল। ভাবনার বিষয়ে জানার পর মেঘনা হরিশপুরের কোম্পানি ছেড়ে দেয়। সে বুঝে গিয়েছিল যে হরিশ তাকে শুধু ব্যবহার করছে, আর এখন সে এই সম্পর্ক থেকে বেরিয়ে জীবনে এগোতে চাইছিল, কিন্তু সে যেরকম ভেবেছিল তেমনটা কিছুই ঘটেনি। হরিশ স্যার খুবই আপসেট ছিলেন। উনি পাগল হয়ে গিয়েছিলেন মেঘনা কোম্পানি ছেড়ে চলে যাবার পর। ওর পিছনে পড়ে গিয়েছিলেন।
কি হলো? আমায় দেখে খুশি হওনি? আবার কি চাই তোমার? আমার কাছে ফিরে এসো মেঘনা, কোম্পানিতে যেখানেই যে পোস্টে তুমি চাও। আমি দ্বিতীয়বার আর পিছন দিকে ঘুরে তাকাবো না, এটা ভেবেই আমি জব ছেড়েছিলাম। আর আমি এটা ক্লিয়ারলি বলেছিলাম যে আমি আর ফেরত যাব না। আমি ভালো আছি এখানে, নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি অ্যান্ড ফাইনালি আই হ্যাভ এ লাইফ অফ মাই ওন। ইউ কল দিস এ লাইফ? এটাকে জীবন বলো তুমি? এর থেকে ভালো জীবন আমি তোমাকে দিতে পারি, ইউ নো দ্যাট। তুমি আমাকে কি দিতে পারো সেটা আমি দেখেছি। তুমি আমাকে ছাড়তে পারো না মেঘনা। আমি তোমাকে ছেড়ে দিয়েছি হরিশ, এবার তুমি আমাকে ফলো করাটা বন্ধ করো। আমার কোনো স্মৃতির দরকার নেই, তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। ইউ আর হিস্ট্রি অফ মাই লাইফ। হরিশ স্যার না সহ্য করতে পারতেন না। উনি যে কোনো মূল্যের বিনিময়ে মেঘনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আর এই সমস্ত চিঠি যাতে লেখা আছে মেঘনা কোম্পানির অনেক ক্ষতি করেছে, ও কোম্পানিকে ধোকা দিয়েছে, আর এই সমস্ত চিঠি ওই ফরেন এয়ারলাইন্স কোম্পানির অফিসে পাঠানো হয়েছিল যাতে মেঘনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়, রাইট? রাইট। জানতে দাও ওদের মেঘনা আমাদের কি ক্ষতি করেছে। সি ইজ এ ফ্রড। ওকে ভয় দেখাও, এত ভয় দেখাও যে ও যেন কাঁপতে থাকে। ওকে এক্সপোজ করে দেওয়ার ভয় দেখাও। কিন্তু এইসব অফিশিয়ালি পসিবল নয়। কে বলছে অফিসিয়ালি করার জন্য? কিন্তু এরকম যেন মনে হয় যে এটা অফিসিয়ালি করা হচ্ছে। কিভাবে সেটা তুমি ভাবো, কিন্তু আমার মেঘনাকে এই কোম্পানিতে ফেরত চাই যে কোনো উপায়। একটা কথা বুঝে নাও, এই মেলস যে আইডি থেকে যাবে সেটা এই অফিস রিলেটেড না হয়। মানে আমাকে একটা ফেক আইডি বানাতে হবে ম্যাম, এটা কিন্তু খুবই ঝুঁকির কাজ একটা। হরিশ স্যার খুব বড় মনের মানুষ, উনি এই ফেভার কখনোই ভুলবেন না। স্যার, আমি এই সব কিছুই কোর্টে গিয়ে বলতে রাজি আছি। আপনি যখন খুশি আমাকে ডাকতে পারেন। স্যার, আমাকে যেতে দেবেন তো? ছেড়ে দেবেন তো আমাকে? তুমি জামিন পেয়ে যাবে, কিন্তু ভুল করেও ডবল ক্রস করার চেষ্টাও করো না। না স্যার, আমি দিব্যি দিয়ে বলছি এরকম কাজ আমি করবোই না। বাবা, বাবা প্লিজ কিছু খেয়ে নাও। বাবা এরম ভাবে না খেয়ে থাকলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ কিছু খেয়ে নাও। মনীষ বাবা, যদি তোর কোনো প্রবলেম হয়, কোনো রকম ডিস্টারবেন্স থাকে, তাহলে আমাদের অবশ্যই বলিস বাবা। হতে পারে আমরা তোর প্রবলেমটা বুঝতে পারবো না, তোকে সাহায্য করতে পারবো না, কিন্তু তোর পাশে তো দাঁড়াতে পারবো বাবা। নিজেকে একা মনে করিস না বাবা। স্যার 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 ওয়ান কোয়েশ্চেন স্যার। ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট হরি। স্যার উনি কি কাল সারেন্ডার করছেন? আমি বলতে পারবো না। কিন্তু স্যার ওনার উকিল তো বলেছেন কাল উনি সারেন্ডার করছেন। হতে পারে হরিশ ওর উকিলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। প্লিজ এক্সকিউজ মি। এতদিন পরে উনি সারেন্ডার করার সিদ্ধান্ত কেন নিলেন? স্যার, আপনি কি সত্যি মনে করেন হরিশ বাবু এসবে জড়িত? স্যার প্লিজ স্যার আপনি বলুন। স্যার স্যার স্যার, আপনাকে উত্তর দিতেই হবে। স্যার উই ওয়ান্ট আনসার স্যার। স্যার স্যার উত্তর দিন। হ্যাঁ, আমি বেলের জন্য অ্যাপ্লাই করছি। আমার ক্লায়েন্ট হরিশ পুরীকে বিনা কারণে হ্যারাস করা হচ্ছে। স্যার, মিস্টার হরিশ পুরী আপনাকে এই কেসের ব্যাপারে আর কি বলেছেন? কিছু না, ওনার সঙ্গে শুধু মেলেই কথা হয়েছে। উনি কালকেই সারেন্ডার করবেন, আর উনি চান যে এই কেসটার ভালো করে তদন্ত হোক, তাই উনি নিজেই সারেন্ডার হচ্ছেন। বাস, এখন আমি এইটুকুই বলতে পারি।
পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, এবার সারেন্ডার করবে। সারেন্ডার করলে বেনিফিট অফ ডাউট পেয়ে যাবে। ওকে সারেন্ডার করতে দেবে না, যেভাবেই হোক খুঁজে ওকে অ্যারেস্ট করো। করতে দেবো না স্যার। লয়ারের সাথে যোগাযোগ করলে আমরা ট্র্যাক করতে পারবো। ও যদি কোনোভাবে মুম্বাই আসতে চায় তাহলে ওকে তো বুকিং করতেই হবে, আর ইতিমধ্যে যদি মুম্বাইতে এসেই থাকে তবে সবেমাত্র এসেছে, আর কোনো গর্তে লুকিয়ে আছে, খুঁজে বার করো ওকে। যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, খুঁজে বার করবই। স্যার, বিরার দিকে ওর একটা বন্ধুর ফার্ম হাউস আছে, ওখানেই আছে। গতকালই বেঙ্গালুরু ফ্লাইটে ফিরেছে, আগামীকাল কোর্টে সারেন্ডার করবে। তো এই হরিশ পুরী এতদিন ধরে বেঙ্গালুরুতে লুকিয়েছিল? স্যার, ফার্ম হাউস ঘিরে ফেলবো? এক্ষুনি ঘিরে ফেলো। যদি খবর সত্যি হয় তাহলে কাল ওর ফার্ম হাউস ছাড়ার আগেই যে কোনোভাবেই ওকে অ্যারেস্ট করবো। নকল ইমেল পাঠিয়ে মেঘনাকে তার নতুন চাকরি থেকে ছাড়ানোর পর 1.5 বছর কেটে গেছে, কিন্তু এই 1.5 বছরের মধ্যে এমন কি ঘটেছিল যা মেঘনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল? ওয়েলকাম স্যার। আপনারা কে? 1 সপ্তাহ ধরে আপনার অপেক্ষা করছিলাম। অনেক শুনেছি আপনার সম্পর্কে, আর আমাদের সাথে দেখা না করেই কোর্টে সারেন্ডার করতে যাচ্ছেন। সরি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে প্রথমে কাস্টডিতে নেব, তারপর আপনি সবাইকে ফোন করতে পারেন, এমনকি উকিলকেও। জামিন পাওনি? এর মানেটা কি? ব্যাড লাক স্যার, করতে পারিনি। অনেক চেষ্টা করেছি। রেশমি কি বলেছে? অনেক কিছু, যতটুকু আমি জানি। এখন আমি কি করব? এদের সঙ্গে কোঅপারেট করুন যতক্ষণ আপনি কাস্টাডিতে আছেন, তার মধ্যে আমি একটা রাস্তা বার করবই। আমি তোমাকে বলেছিলাম কোম্পানিতে ফিরে আসতে, কিন্তু তুমি মানলে না। হরিশ, আমি তোমার কোম্পানিতে কিছুতেই ফেরত আসতে চাই না। তুমি কি জানো তোমার বিরুদ্ধে কতগুলো কেস করা যায়? তার উপর ওই এক্সটর্শনের কেস। বাঁচতে পারবে কি তুমি আমার সাহায্য ছাড়া? হরিশ, আমি বাঁচতে চাই, সামনে থেকে এগোতে চাই, আমি আমার নিজের কেরিয়ার তৈরি করতে চাই, এমবিএ করতে চাই আমি। ভেরি গুড, আমি তোমাকে সাহায্য করব, কোম্পানি সাহায্য করবে তোমাকে। নিজের কেরিয়ার বানাও, শুধু আমার কাছে ফিরে এসো তুমি। ওর সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি। ঠিকই বলেছেন স্যার। নকল আইডি থেকে ইমেল পাঠানো হয়েছিল, মিথ্যে অপবাদ দিয়ে ওকে চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছিল। এটা কি জোর করে করা হয়েছিল? আই ওয়াজ ইন লাভ উইথ হার। আমি ওকে ভালোবাসতাম। নো মিস্টার পুরী, ইউ আর অবসেসড উইথ হার। আপনি আপনার খাঁচা থেকে ওকে পালাতে দিতে চাইতেন না। ও কি অনাথ ছিল? বাবা মা ছিল না, ভাই ছিল না? যদি ওর ওপর কোনো জোর জবরদস্তি করা হচ্ছিল তাহলে তো নিজের বাড়ির লোককে জানাতে পারতো। ওর বাড়ির লোক তখনই তাহলে ওকে আটকে দিত। কিভাবে আটকাতো স্যার? আপনি তো ওকে মিথ্যে প্রেমের মায়াজালে আবদ্ধ করে রেখেছিলেন, ওর বাঁচা দুষ্কর করে রেখেছিলেন। মেঘনা তো আমার মেয়ের মতন, ও কোম্পানিতে ফেরত আসায় আমি খুব খুশি হয়েছি। হরিশবাবু, ও আরও পড়তে চায়, প্রফেশনাল ম্যানেজমেন্টের কোর্স করতে চায়। আচ্ছা, এ তো খুব ভালো কথা। আরে মেঘনা, তুমি তো আমাকে বলোনি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু কেন মেঘনা? কারণ আমি আমার কেরিয়ার নিজে তৈরি করতে চাই, ওই কোম্পানিতে কোনো ফিউচার নেই। কিন্তু দিদি, কি হয়েছে? কোনো প্রবলেম আছে কি? না মনীষ, কোনো প্রবলেম নেই। আমি এবার এমবিএ করতে চাই, আমার ওই কোম্পানিতে কাজ করার আর ইচ্ছে নেই।
মেঘনা, হরিশবাবুকে নিয়ে কোনো প্রবলেম নেই তো? মা প্লিজ, আই জাস্ট ওয়ান্ট টু মুভ অন। আমি শুধু এবার সামনের দিকে এগোতে চাই। কিন্তু আমি তো তোমার পড়া স্পন্সর করছি। আমি চাই না কোনো স্পন্সরশিপ। আমি নিজের রাস্তা নিজে তৈরি করব। নিজে তৈরি করবে মানে? আমাকে ছেড়ে দেবে? আমি আমার পড়াশোনা নিজে করতে চাই। আমার আপনার সাপোর্টের কোনো দরকার নেই। আই ক্যান ম্যানেজ, সো প্লিজ লেট মি গো। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আরে বাবা, তুমি কি চাও আমার কাছে? তোমার সঙ্গ, সিম্পল। আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো, ব্যাস। ওই হ্যারাসমেন্ট, টর্চার এবং শোষণ সব জেনে গেছি আমরা। আপনার অনুগত রেশমি, সানিয়া তোতা পাখির মতন সব বলে ফেলেছেন, সব কথা। একজন এমপ্লয়ির পড়াকে স্পন্সর করা শোষণ কি করে হয়? এখনো কি মনে করেন যে বেঁচে বেরিয়ে যাবেন? মেঘনা ভীষণ সেন্সিটিভ মেয়ে ছিল আর খুব আবেগপ্রবণ। শি ওয়াজ টর্চার, টর্মেন্টেড, ভয় পেয়ে গেছিল, সব দিক থেকে আশা শেষ হয়ে গিয়েছিল তোমার জন্য। তুমি ওকে পাঞ্জায় আটকে রেখেছিলে, ছাড়তে চাইতে না। ও মুক্ত হতে চেয়েছিল, কিন্তু তুমি ওকে আটকে রাখতে চেষ্টা করেছিলে। এই জন্য তুমি ওকে এই বন্ডটা সাইন করাতে চেয়েছিলে না? যখনই কোনো কোম্পানি কোনো এমপ্লয়ির পড়ার খরচা বহন করে, তখন সেই কোম্পানি আশা করে যে ওই এমপ্লয়ি কোম্পানিতে ফিরে এসে অনুগত হয়ে কাজ করবে। নো মিস্টার পুরী, আনুগত্য নয়, পরাধীনতা। আর এইটা বেআইনি। এটা কি? হরিশ স্যার চান তুমি এটাতে সাইন করো। এতে এটাই লেখা আছে যে আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমি ততদিন এই কোম্পানি ছাড়তে পারবো না যতদিন না কোম্পানি আমাকে ছাড়বে। একদম। কোম্পানিতে এই লয়্যালটি চাইবি না। এটা লয়্যালটি নয়, দাসত্ব। হরিশ স্যার তোমার খুব খেয়াল রাখবেন। আমি কি বলেছি ওনাকে আমার খেয়াল রাখতে? বলিনি তো। আই ডোন্ট নিড হিম। তোমার কাছে আর কোনো উপায় আছে? ডু ইউ হ্যাভ এনি আদার অপশন? মেঘনা, কি হয়েছে তোর? আজকে অফিস যাবি না? না মা, শরীরটা ঠিক নেই। ডাক্তারের কাছে যাবি? না, একটু শুয়ে নিলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, তুই বিশ্রাম নে। হ্যালো। হাই মেঘনা, আমি দেবধর বলছি। বলো। মেঘনা, হরিশ স্যার ওই লেটারের কথা জিজ্ঞেস করছিলেন। না তুমি সাইন করছো আর না অফিসে আসছো। বলে দিও হরিশ স্যারকে, না আমি ওই লেটারে সাইন করব আর না আমি অফিস যাব। মেঘনা, কতদিন হয়ে গেছে তুই অফিস যাসনি? কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? না মা, হরিশবাবু দুবার ফোন করেছেন, তোর সঙ্গে কথা বলতে চান। আমি ওনাকে পরে ফোন করে নেব। 10 তারিখ দুপুরবেলা আমার দিদি মেঘনার কল এসছিল। ও বলছিল যে মিস্টার হরিশ পুরী আর রেশমি সান্যাল খুব বাজেভাবে জ্বালাতন করছে। মনীষ, আমি পাগল হয়ে যাবো। মনীষ, এই রেশমি আর হরিশ আমাকে খুব বাজেভাবে হ্যারাস করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। ও বলছিল ও পাগল হয়ে যাবে ওদের টর্চারে। আর তা সত্ত্বেও আপনি ওকে বললেন যে আপনি পরে ফোন করবেন, কিন্তু তারপরে তো ওকে আপনি ফোন করেননি। আমি পুনাতে ছিলাম আমার কাজের জন্য। সন্ধ্যাবেলা দেরি হয়ে গেছিল, তাই আমি বিষয়টা ভুলেই গেছিলাম। আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল এটা। সেদিন হরিশবাবুর অনেকগুলো ফোন আসে, পরে জানতে পারলাম যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আপনি ওদের কথা শুনেছিলেন? আঙ্কে না। তাহলে আপনি এটা কি করে বলতে পারেন? এই লোকটা ওকে কিভাবে বিরক্ত করছিল তা সব ওর সুইসাইড নোটে লেখা ছিল। ওর সুইসাইড নোটে তো আরো অনেক কিছুই লেখা ছিল।
আপনি তো হরিশপুরি আর ওনার ফ্যামিলিকে ভালো করেই চিনতেন, ওনাদের সঙ্গে অনেকবার বেড়াতেও গেছেন। সেই সময় তো কোনো প্রশ্ন আসেনি, তখন আপনার মেয়েও বলেনি যে সে টর্চার্ড হচ্ছে, আপনি এটা বুঝতেও পারেননি তখন। একটু অবাক লাগছে না? ইওর অনার, মেঘনা এমন একটা সম্পর্কের মধ্যে ফেঁসেছিল যার ব্যাপারে কারোর সাথে ও কথা বলতে পারতো না। ওকে এমনভাবে ফাঁসানো হয়েছিল যে ও চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারছিল না। ওকে টর্চার করা হয়েছে, ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর এইসব হয়েছে মিস্টার হরিশপুরি আর রেশমি সান্যালের ইশারায়। ইওর অনার, এটা সেই চিঠি যেটা সই করানোর জন্য মেঘনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। ইটস অ্যান অ্যাক্ট অফ সাবজুকেশন, পুরোপুরিভাবে বেআইনি। দাসত্বের নির্দেশনামা। এটা সই করার হাত থেকে বাঁচার জন্য ও অফিস যাওয়া ছেড়ে দিয়েছিল, আর তারপর শুরু হয়েছিল সেই সমস্ত টর্চার যা ওর বাঁচা মুশকিল করে দিয়েছিল। আর কফিনে শেষ পেরেক ছিল মিস্টার হরিশপুরীর ভয় দেখানো ফোন কল, যার জন্য মেঘনা বাধ্য হয়েছিল নিজের জীবন শেষ করে দিতে। মেঘনা, কি হয়েছে? অফিসে আসছো না? আমি ওই লেটার সাইন করব না হরিশ। মেঘনা, ওভার রিঅ্যাক্ট করো না। আমি তোমার দাসী নই, বুঝেছো তুমি? মেঘনা, আই কেয়ার ফর ইউ। এই দাসত্বের ব্যাপারটা মাঝখান থেকে কোথা থেকে আসলো? আই লাভ ইউ। মিথ্যে! তুমি শুধু আমাকে ব্যবহার করতে চাও, আমাকেও ভাবনার মতো তোমার রক্ষিতা করে রাখতে চাও। মেঘনা, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। হরিশ, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি তোমার থেকে। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। সেটা আমি কি করে করব? সেটা সম্ভবই নয়। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে এইভাবে হ্যারাস করা বন্ধ করে দাও, প্লিজ। না, আমি আসবো না, শুনেছো তুমি? আমি আসবো না। ও ইমোশনালি ডিস্টার্ব ছিল আর খুব সেন্সিটিভ ছিল, কিন্তু ওর ডিস্টারবেন্সের জন্য আমি কোনোভাবে দায়ী নই। যদিও না চাইতো তাহলে আমাদের ওখানে কাজ করতে মানাও করতে পারতো। কোনো কোম্পানি তার এমপ্লয়িকে দিয়ে যে কোনো পেপারে জোর করে তাকে সাইন করাতে পারে না। কিন্তু আপনার কোম্পানির একজন এমপ্লয়ি একটা নকল আইডি বানিয়েছিল, যেখান থেকে মেঘনার ফরেন এয়ারলাইন কোম্পানিতে কিছু ইমেল পাঠানো হয়েছিল, যে কারণের জন্য ওর চাকরি চলে যায়। আমি কোম্পানির সিইও, যদি আমার কোম্পানিতে কোনো এমপ্লয়ি খারাপ কাজ করে তাহলে সেই জন্য আমাকে কেন দায়ী করা হবে? ইওর অনার, মিস্টার হরিশপুরি 10 দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়েছেন। যেভাবে উনি মেঘনাকে টর্চার করেছেন এর প্রচুর প্রমাণ এবং ডকুমেন্টস আমরা পেয়েছি চার্জশিটের সহ অপরাধী রেশমি সান্যাল এবং অ্যাপ্রুভার দেবদত্তর কাছ থেকে। কোর্টের কাছে আমার আবেদন, এদের জামিন নামঞ্জুর করা হোক। ইনি প্রভাবশালী ব্যক্তি, অনেক চেনা পরিচিতিও আছে। ইনি মেঘনার পরিবারকে ভয় দেখাতে পারেন, প্রমাণও লোপাট করতে পারেন। পুলিশ এখনো এনার ল্যাপটপ বাজেয়াপ্ত করতে পারেনি। ইওর অনার, আমার ক্লায়েন্ট এই কেসে পুরো সহযোগিতা করছে, ওনার জামিন নামঞ্জুর করার কোনো কারণ নেই। মেঘনার আত্মহত্যার কেসটার দিকে সবার নজর ছিল। একজন পাওয়ারফুল বিজনেসম্যানের চাপে পড়ে সে আত্মহত্যা করেছিল, এই বিষয়টি তো মিডিয়ার চর্চায় ছিলই, কিন্তু এই কেসের তদন্ত করতে গিয়ে আরও কিছু চমকপ্রদ সত্যি সামনে এসে পড়ে। হরিশপুরীকে হেফাজতে না নেওয়া পর্যন্ত মিডিয়া ক্রমাগত চাপ দিতে থাকে, আর তারপর যখন কেসটা কোর্টে উঠল তখন শুরু হলো এক লম্বা ধারাবাহিক। একজন মা আর একজন ভাইয়ের কাছে মেঘনাকে সুবিচার পাওয়ানোর লড়াই খুবই লম্বা আর ক্লান্তিদায়ক ছিল। আমাদের মেঘনাকে মেরে ফেলেছে ও, তারপরেও আমাদের দেখে ওর মুখে হাসি কি করে আসতে পারে? কত কিছু মুখ বুঝে সহ্য করে গেছে, কত ঝড়ঝাপটা গেছে, কখনো কিছু বলেনি কেন? কেন কিছু বলল না? একবার তো বলতে পারত। আসলে মা, ওই হরিশ যে তখন ভালো মানুষের মুখোশটা পড়েছিল, তাই আমরা কিছু বুঝতেই পারিনি। হয়তো দিদি বুঝেছিল। আমার তো শুধু একটাই দুঃখ যে দিদি সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল, আমরা বুঝতেও পারিনি। কিন্তু মা, আমরা হেরে যাব না, আমরা একে অপরের অবলম্বন হব।
একসাথে লড়বো দিদির জন্য। তাও কোর্টে যতই হাসুক না কেন, ছাড়বো না ওকে। মা, এবার তো তুমি মানবে যে আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম। নিশ্চয়ই, তুই তো আমার সব থেকে ভালো মেয়ে। মেঘনা, আমায় ক্ষমা করে দিস। আমার আর লড়াই করার শক্তি নেই। যদি তুই আমাকে সবকিছু বলে দিতিস, তাহলে হয়তো আমি তোর জন্য কিছু করতে পারতাম। আমি কিছুই বুঝতে পারছি না এই কেসটা কোন দিকে যাচ্ছে, কতদিন চলবে এই শুনানি, আর কি বা তার পরিণতি হবে। পরিণতি হবে নাকি সেসব আমি কিচ্ছু জানি না। কোর্টরুমের মধ্যে হরিশপুরি আমার দিকে তাকিয়ে হাসে, ভয়ে কাঁটা হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় করে আমার। ও কোনোদিনই শাস্তি পাবে না। ও আর রেশমি সান্যাল দুজনে মিলে আমার মেয়েটাকে কত কষ্ট দিয়েছে, তাও ওদের মুখে হাসি আছে। আর আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। কিভাবে বাঁচবো আমি? শুধু মনে হয় যে আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি। ভয় পেয়ে গেছি আমি, ভয়ে ভয়ে বেঁচে আছি। বাবা মনীষ ওরা খুব শক্তিশালী, কিন্তু তুই সাহস হারাস না। এবার যা করার তোকেই করতে হবে। আর যদি পারিস তো তোর মাকে ক্ষমা করে দিস বাবা। তোকে এভাবে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার আর লড়ার ক্ষমতা নেই। নিজের খেয়াল রাখিস, মনের জোর হারাস না। হরিশপুরি আর রেশমি সান্যাল আমার মেয়ে মেঘনার মৃত্যুর জন্য তো দায়ী ছিলই, এবার আমার মৃত্যুর জন্যও ওরাই দায়ী। দু 2013 এপ্রিলে আদালত হরিশপুরি আর রেশমি সান্যালের বিরুদ্ধে চার্জ গঠন করে। হরিশপুরিকে ধর্ষণ আর অ্যাবেটমেন্ট ও সুইসাইড অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, আর রেশমি সান্যালকে এই অপরাধে হরিশকে সাহায্য করার জন্য অপরাধী মানা হয়। এবার এই কেসের প্রক্রিয়া একটা ফার্স্ট ট্র্যাক কোর্টকে সঁপে দেওয়া হয়। এই কেসের শুনানি এখনো চলছে। যেভাবে মেঘনার খেয়াল রাখা হচ্ছিল, তার উপর উপহারের বর্ষণ করা হচ্ছিল, তাকে যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল, এই সব কিছু এই ধরনের চাকরিতে সাধারণ বিষয় নয়। দুর্ভাগ্যের বিষয় হলো যে মেঘনা তার পিছনের উদ্দেশ্যটা বুঝতে দেরি করে ফেলেছিল। হরিশপুরের কোম্পানির থেকে বেরিয়ে যাওয়ার পর যেভাবে মেঘনাকে হ্যারাস করা হচ্ছিল, বাধ্য করা হচ্ছিল, সেটাকে এড়িয়ে যাওয়াটা ঠিক হয়নি, বরং তার বিরুদ্ধে প্রতিবাদ করে আইনের সাহায্য নেওয়া উচিত ছিল। হরিশপুরীর মতো মানুষদের বিচিত্র আর বিকৃত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, তা সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন। আজ আমরা সেই যুগে দাঁড়িয়ে আছি যেখানে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো প্রচার মাধ্যমের সাহায্যে নিজের কথা বলতে পারে, নিজের প্রতিবাদ জানাতে পারে। এখন আর সেই প্রতিবাদ বৃথা যায় না। আইনি প্রক্রিয়া শুরু করানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকের উপর চাপ সৃষ্টি করাও যেতে পারে। খুবই দুঃখের কথা যে মেঘনা আত্মহত্যার পথ বেছে নিল।
আইনি প্রক্রিয়ায় দেরির কারণে হতাশ হয়ে আর এটা ভেবে যে তার মেয়েকে তিনি সুবিচার দিতে পারবেন না, অবশেষে মেঘনার মাও আত্মহত্যার পথ বাঁচলেন। এভাবে কঠিন পরিস্থিতির সামনে হার মেনে নিজের জীবন শেষ করে দেওয়াকে দুর্বলতা বলে ভেবে নেওয়া হয়। এবার আইনই ঠিক করবে যে এটা কি দুর্বল মনের মানুষের দ্বারা নেওয়া কোনো পদক্ষেপ, নাকি কোনো খুবই প্রভাবশালী ব্যক্তির হাতে হওয়া ক্ষমতার অপপ্রয়োগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন কেসের সঙ্গে।